শেখ হাসিনার একটা বীভৎস অডিও ক্লিপ ফাঁস হয়েছে। এটা ফাঁস হয়েছে আমরা বলবো কারণ এর আগে যেসব অডিও ক্লিপ আমাদের সামনে আসছিল সেগুলো আসলে পরিকল্পনা করে তারা ছাড়তেন। কোনো একজন কর্মীর সাথে কথা বলছেন, এটা সেটা বলছেন, হুমকি দিচ্ছেন আমাদেরকে, আশা দেখাচ্ছেন তাদেরকে। এগুলো তারা পরিকল্পিতভাবে কথা বলে রেকর্ড করিয়ে ছেড়ে দিতেন, কিন্তু এবার এটা ফাঁস হয়েছে। জুলাই মাস এবং আগস্ট মাসে কি পরিমাণ গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে সেটা গতকালকের একটি অডিও প্রকাশ পেয়েছে, সেটার দিকে নজর রাখলেই আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশে এত বর্বর, এত লোমহর্ষক, এত অন্যায়ভাবে কোনো শাসক কোনোদিন কাউকে হত্যা করেছে তার নজির আমরা দেখতে পাইনি। আমরা হয়তো রাজনীতিতে কথাবার্তা বলতাম, একে অপরের সাথে মন্তব্য করে বলতাম যে শেখ হাসিনা এই গণহত্যার মূল মহানায়ক, কিন্তু অনেকেই ধারণা পোষণ করতেন যে আসলেই কি শেখ হাসিনা এই হত্যার নায়ক, নাকি তার দলের অন্য কেউ এগুলো করাচ্ছে। অনেকে মনে করতেন যে তার এভিডেন্সটা কোথায়। আমরা যে বারবার বলতাম যে হেলিকপ্টারের উপর থেকে গুলি করা হচ্ছে, তারপরে মানুষদেরকে বাসার ছাদের উপরে গুলি করা হচ্ছে, শিশুদেরকে মারা হচ্ছে, রাতের অন্ধকারে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, এগুলো বলতাম, কিন্তু অনেকের কাছেই প্রশ্ন থাকতো যে আসলে কি তাই হয়েছে, কিভাবে হয়েছে, কেন করেছে, শেখ হাসিনা কখন ঘোষণা দিয়েছে। ভাইটি বললো 3 লক্ষ টাকা কইরা প্রতিদিন খরচ করতেছে ইফতারে, তাহলে তো মাসে 90 লাখ টাকা হয়ে যায়। এই 90 লাখ টাকা কোথায় পায় তারা? গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে 3 লক্ষ টাকা করে ব্যয় করছেন। যদি প্রতিদিন 3 লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় 90 লক্ষ টাকা তারা ব্যয় করছেন। আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই 90 লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটি আমরা জানতে চাই। সমাজে দুটি কথা প্রচলন আছে। এক নম্বর কথা হলো যে পাপ বাপকেও ছাড়ে না, আর দ্বিতীয় নম্বর কথা হলো সত্য কখনো গোপন থাকে না। প্রিয় দর্শক শ্রোতা, শেখ হাসিনা যে এত পাপ করেছে হয়তো তার পাপ তাকে ছাড় দিবে না। প্রিয় দর্শক, তার বাপকেও তো ছাড় দেয়নি, তাকেও ছাড় দিবে না। এবং দ্বিতীয় নম্বর কথাটা হলো যে সত্য কখনো গোপন থাকে না। শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানের শিক্ষার্থীদের হেলিকপ্টার থেকে গুলি করার যে নির্দেশ দিয়েছিল সেই ফোন রেকর্ডটি গত 2 দিন আগে ফাঁস হয়। শেখ হাসিনার অনেক ফোন রেকর্ডই ফাঁস হয়েছে ভারত পালিয়ে যাওয়ার পরে, তবে সেই ফোন রেকর্ড গুলো শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে ফাঁস করেছিল। কিন্তু এই হেলিকপ্টার থেকে গুলি করার বিষয়টা, এটা কিন্তু শেখ হাসিনা ইচ্ছা করে ফাঁস করেনি। কারণ শেখ হাসিনা নিজের গলায় নিজের ফাঁসি পড়বে এটা তো ইচ্ছা করে কখনো করতে পারে না, কিন্তু ফাঁস হয়ে গেছে। প্রিয় দর্শক, সেই রেকর্ডটি শুনে বোঝা যায় যে হাসিনা কতটুকু বেঈমান ছিল এবং কতটুকু ভয়ঙ্কর নারী ছিল। যাই হোক, প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বিজ্ঞ বিশ্লেষকরা। সেই বিশ্লেষকদের আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিও। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন, শুনবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। জুলাই মাস এবং আগস্ট মাসে কি পরিমাণ গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে সেটা গতকালকের একটি অডিও প্রকাশ পেয়েছে, সেটার দিকে নজর রাখলেই আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশে এত বর্বর, এত লোমহর্ষক, এত অন্যায়ভাবে কোনো শাসক কোনোদিন কাউকে হত্যা করেছে তার নজির আমরা দেখতে পাইনি। আমরা হয়তো রাজনীতিতে কথাবার্তা বলতাম, একে অপরের সাথে মন্তব্য করে বলতাম যে শেখ হাসিনা এই গণহত্যার মূল মহানায়ক, কিন্তু অনেকেই ধারণা পোষণ করতেন যে আসলেই কি শেখ হাসিনা এই হত্যার নায়ক, নাকি তার দলের অন্য কেউ এগুলো করাচ্ছে। অনেকে মনে করতেন যে তার এভিডেন্সটা কোথায়। আমরা যে বারবার বলতাম যে হেলিকপ্টারের উপর থেকে গুলি করা হচ্ছে, তারপরে মানুষদেরকে বাসার ছাদের উপরে গুলি করা হচ্ছে, শিশুদেরকে মারা হচ্ছে, রাতের অন্ধকারে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, এগুলো বলতাম, কিন্তু অনেকের কাছেই প্রশ্ন থাকতো যে আসলে কি তাই হয়েছে, কিভাবে হয়েছে, কেন করেছে, শেখ হাসিনা কখন ঘোষণা দিয়েছে। মাত্র এই গতকালকের অডিওটা আপনারা নিশ্চয়ই অনলাইনে সার্চ দিয়ে জেনে নেবেন। তার সেই অডিও ফাঁস হয়েছে। সেখানে তিনি সরাসরি নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশের যেখানে যারা আন্দোলন করছে তাদের উপরে গুলিবর্ষণ করার জন্য, এবং তিনি গুলিবর্ষণ করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন। তিনি এক গোয়েন্দা কর্মকর্তার সাথে কথা বলছেন, সেই কথায় বলছেন যে আমার নির্দেশনা দেয়া আছে, র্যাবকে দেয়া আছে, পুলিশকে দেয়া আছে, বাহিনীগুলোকে দেয়া আছে, এভাবে চলতেই থাকবে। হেলিকপ্টার থেকে তোমরা গুলি করো। গুলি করার অনুমতি চাচ্ছে, বলছে অনুমতি আর লাগবে না, অনুমতি দেওয়া হয়ে গিয়েছে। সর্ব অবস্থায় তিনি অনুমতি দিয়েছেন শুধু কাদেরকে, আমাদের দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করার জন্য। তাহলে বাংলাদেশের আমরা যে বলেছি যে আমাদের আকাশ থেকে গুলিবর্ষণ করে মানুষদেরকে মারার যে নতুন কৌশল, এটা এই বাংলাদেশে একমাত্র এই শেখ হাসিনার কারণে এই নতুন আমাদেরকে দেখতে হলো, এবং সেটা এই জুলাই এবং আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত সংগঠিত হয়েছে। ভাবা যায় যে কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, কত বড় পৈশাচিক, যেটা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই, যে তার এই নির্দেশনায় এভাবে করে মানুষগুলোকে হত্যা করেছে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, প্রশাসনের কর্মকর্তারা। হঠাৎ করেই বাংলাদেশে যে কোনো জায়গায় ছোটোখাটো যে কোনো ঘটনা ঘটলেই আমরা যারা একটু শেখ হাসিনার পূর্বের দিনের কথা একটু মনে করব, দেখবেন তখন আপনি সত্যিকার
বুঝতে পারবেন যে এখন আপনি কেমন বাংলাদেশে আছেন, তখন আপনি কেমন বাংলাদেশে ছিলেন। জাহিলিয়াত তো একটা সংজ্ঞা থাকে, আমরা শুনেছি আয়ামি জাহিলিয়াতের কথা। সেই সময় মানুষদেরকে আস্তা জ্যান্ত কবর দেওয়া হতো, মহিলাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করা হতো। সেই জাহিলিয়াতের সমস্ত জাহিলিয়াতকে উপেক্ষা করে ধর্ম আমাদের ইসলাম এসেছে। রাসূল ইসলামের সেই কর্মময় জীবন, তার সুন্দর জীবন, তার চরিত্র, তার আদর্শের মাধ্যমে দেশে সেই সময়ের মক্কা নগরী সহ বিভিন্ন জায়গায় ধর্মপ্রচার হয়েছে। কিন্তু আমরা সেই আয়ামি জাহিলিয়াতের যদি কিঞ্চিত নিদর্শন সচক্ষে দেখতে চাই, সেটা হচ্ছে এই শেখ হাসিনার আমলটা। হতে পারে যে এটা তার চাইতে মানে একেবারে সংজ্ঞায় মিলাতে পারবেন না, কিন্তু টেকনোলজির এই যুগে এই হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যা করা, গুম করা, খুন করা, শিশুদেরকে মেরে ফেলা, এটা কোনো আমলে হয়েছে বলে আমার কাছে ধারণা নেই। শেখ হাসিনা কি শুধুমাত্র আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে পৈশাচিক খারাপ মানুষ? শেখ হাসিনা মূলত তার শুরু থেকেই, আজ নয় অনেক আগ থেকেই তিনি এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত। কারণ শেখ হাসিনা জানতো যে বাংলাদেশে জনগণ তাকে পছন্দ করে না, সে কারণে তিনি এই অস্ত্রের উপরে নির্ভর করতেন, সন্ত্রাসের উপরে নির্ভর করতেন। মানুষদের অধিকারকে বন্ধ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যেতেন এবং শেখ হাসিনা সেই কাজটি যে কোনো মূল্যে তিনি বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনার ইতিহাস কখনোই ভালো ছিল না। এ বাংলাদেশে মানুষ হত্যা কি শুধু 24 সালে হয়েছে? এ বাংলাদেশে মানুষ হত্যা হয়েছে 24 সালে, শাহবাগের আপনার 13 সালে আন্দোলন করার মধ্য দিয়ে আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া, বিভিন্ন জায়গায় খুন করা, গুম করা, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মৃত্যুর রায়কে কেন্দ্র করে প্রায় 250 মানুষকে শেখ হাসিনার নির্দেশে হত্যা করা, 5ই মের শাপলা চত্বরে মানুষদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা, এরপরে মোদী বিরোধী আন্দোলনের সময় কওমি মাদ্রাসার আলেমদেরকে হত্যা করা। তাহলে সারা বাংলাদেশে আপনি যদি চিত্রগুলো একটু দেখেন, এই শেখ হাসিনা শুধুমাত্র 24ই হত্যা করে নাই। এবং আমি গতকালকের একটি বিভিন্নভাবে আমি নিজে নিজে পড়ে একটি গবেষণা করে দেখলাম যে বাংলাদেশের কোনো শাসকই শেখ হাসিনার মতো বর্বর ছিল না। এবং বিশেষ করে আমি যদি কম্পেয়ার করি উইথ খালেদা জিয়া, খালেদা জিয়ার ইতিহাসে আপনি একটা গণহত্যা কিংবা হত্যার কোনো নিদর্শন জাতির কাছে প্রকাশ করতে পারবেন না। কোনো নিদর্শন নাই যে তিনি ক্ষমতায় থাকার জন্য কাউকে মেরে পিটিয়ে হত্যা করে তারপরে থেকেছে। এই গণহত্যার সকল রিপোর্ট কিন্তু শেখ হাসিনার কাঁধেই লেগেছে, একটা দুইটা গণহত্যা নয়। এরকম প্রতিনিয়ত তিনি গত 16 বছর পর্যন্ত গণহত্যা করেছেন, মানুষ মেরেছেন এবং এটাই ছিল তার একটা কৌশল ক্ষমতায় থাকার জন্য। তিনি একবার যখন মেরেছেন, মারার পরে তিনি অনুভব করছেন যে ভালোই তো, এভাবেই আমাকে মেরে মেরে ক্ষমতায় থাকতে হবে, আর তিনি তাই এইভাবে মেরে মেরেই ক্ষমতায় থেকেছেন। আজকে আমার নিজে যখন এই অডিওটা শুনতেছিলাম, আমি নিজেও হতভম্ব হয়ে যাচ্ছিলাম যে একজন নেত্রী কি করে তার প্রশাসনিক কর্মকর্তাদেরকে এইভাবে নির্দেশনা দেয় যে গুলি করো, মেরে ফেলো, হত্যা করো, গুম করো, খুন করো, হেলিকপ্টারের উপর থেকে গুলি করো, সকল নির্দেশনা দেওয়া আছে, যেগুলারে পাও সবগুলোকে ধরে বেঁধে গ্রেপ্তার করে ফেলো, অ্যারেস্ট করে ফেলো, অ্যাটাক করে ফেলো। এই ভাষা, এই শব্দচয়ন আমরা তাদের কাছ থেকে শুনেছি যাদেরকে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশের অবৈধ পথে তারা আমাদের উপরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। শেখ হাসিনার একটা বিভৎস অডিও ক্লিপ ফাঁস হয়েছে। এটা ফাঁস হয়েছে আমরা বলবো কারণ এর আগে যেসব অডিও ক্লিপ আমাদের সামনে আসছিল সেগুলো আসলে পরিকল্পনা করে তারা ছাড়তেন। কোনো একজন কর্মীর সাথে কথা বলছেন, এটা সেটা বলছেন, হুমকি দিচ্ছেন, আমাদেরকে আশা দেখাচ্ছেন তাদেরকে, এগুলো তারা পরিকল্পিতভাবে কথা বলে রেকর্ড করিয়ে ছেড়ে দিতেন। কিন্তু এবার এটা ফাঁস হয়েছে, আমরা অনেকেই শুনেছি হয়তো। আমি ভিডিওটা এখানে যুক্ত করছি, আপনারা যারা শোনেননি তারা শুনুন, না হয় এটা রেকর্ড হিসেবে এখানে থাকুক। এখন লেখা দিবেন ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। আর হেলিকপ্টার পাঁচ জায়গায় ছবিটাকে পাকাও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে আইস করতে বলছি রাখতে। হ্যাঁ, পাকাও করলে না, ওটা বলা হয়, ওটা র্যাব যে পায় মানে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পাবো ধরে ফেলবে, ওটা বলা হয়। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে উপর থেকে এখন দেখতে পাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। মোহাম্মদপুর থানা থেকে মনে হয় যাচ্ছে একটা থানা থেকে। হ্যাঁ হ্যাঁ, তোকে পাঠাই দিই রাত্রে। আপনার নির্দেশনা লাগবে? নামা নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা দিবেন ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। নিশ্চয় শুনেছেন, যারা আগে শুনেনি তারা আবার শুনলেন। খুব নতুন কোনো কথা বলা হয়েছে তা না, কিন্তু কথাগুলো আমরা শুনলাম। একজন বর্বর মানুষ, অসভ্য মানুষ, ইতর মানুষ কি করে গেছেন জুলাই আগস্টে, আমরা সেটা চাক্ষুষ করেছি। আমাদের সামনে যা যা ঘটেছে তার অন্তরালে কি ঘটে থাকতে পারে সেটা নিশ্চয়ই আমাদের মনে ছিল, আমাদের জানা ছিল। কথাগুলো এরকমভাবেই হবার কথা। কিন্তু তারপরও আবার সামনে আসলো নিজ দেশের নাগরিককে লেথাল ওয়েপন ব্যবহার করতে বলছেন, সরাসরি গুলি করার কথা বলছেন এবং হেলিকপ্টার থেকে গুলি করার কথা বলছেন। যেখানেই জমায়েত দেখা যাবে সেখানেই সরাসরি গুলি করে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। একেবারেই অবাক হয়নি। ইনফ্যাক্ট আমাদের অনেকের আবার জুলাই আগস্টে শেখ হাসিনা সম্পর্কে হঠাৎ করে অনেকের মনে হলো শেখ হাসিনা এত খারাপ, এত বর্বর হয়ে গেল। না, উনি 2011 সাল থেকেই বর্বর হয়ে উঠেছেন। যখন থেকে তিনি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, ঠিক সেদিন থেকেই তিনি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন এবং এই পুরো জার্নিতে শত শত মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে, গুম করা হয়েছে।
মিথ্যা মামলা দেওয়া হয়েছে, টর্চার করা হয়েছে। উনি বর্বরই ছিলেন। লাস্টে ক্ষমতা চ্যালেঞ্জ হয়েছে বলে যাবতীয় সব বর্বরতা একত্র এসে মিলিত হয়েছিল। সে কারণেই হয়তো আমাদের অনেকের হঠাৎ করে একটু চোখে লেগে গিয়েছিল। অনেকেরই মনে হলো একই অবস্থা। অনেকে তখন পক্ষ ত্যাগ করছেন। তখনও পক্ষ যারা ত্যাগ করেছেন তাদেরকেও একরকম ছাড় আমরা দেই যে শেষ পর্যন্ত হলেও এই হাসিনার পক্ষ ত্যাগ করেছেন। না হয় এই হাসিনার পক্ষে বিশেষ করে 2014 পর থেকে, এবং আরও স্পেসিফিকলি যদি বলি 2018 পর থেকে যারা শেখ হাসিনার পক্ষে ছিলেন তাকে ইনিয়ে বিনিয়ে সমর্থন করার চেষ্টা করতেন, কখনো উন্নয়নের নামে, কখনো জঙ্গিবাদ ঠেকানোর নামে, তারা ঠিক একই রকম বর্বর বলে আমি বিশ্বাস করি। আমার শব্দটা হার্ড শোনাচ্ছে, কিন্তু আমি আসলে এটা বিশ্বাসই করি। আর বিশেষ করে এবার আমরা যদি এর পরবর্তীতে একটু সফট হই, ঠিক আছে, শেষ পর্যন্ত যা ঘটেছে তারপরও যারা তার জায়গা থেকে সরে এসে এই বর্বরকে বর্বর হিসাবে স্বীকার করেন, বোঝেন, ফিল করেন, এবং নতুন বাংলাদেশে এই বর্বরের কোনো স্থান হবে না সেটা মনে করেন, ওটুকুও ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু না, এই এক অবিশ্বাস্য ব্যাপার, অদ্ভুত ব্যাপার। এই জন্য আমি শেখ হাসিনার এই অডিও যেটা আমাদের সামনে আসলো, তিনি যা করেছেন সেগুলো না নতুন এক ধরনের লিটমাসের মতো আমাদের সমাজে কাজ করবে, সেটা আমি সিরিয়াসলি মনে করি। কেন? আবারও বলছি, 2018-তে যখন রাতের ভোট করা হয়েছিল, 14কে আমি একটু ছাড় দিই, আগেও বলেছি অনেকবার, সেটা হলো টেকনিক্যালি ওখানে বিএনপি যেহেতু ইলেকশনে আসে নাই, আসলে ওই চুরি হতো আমি জানি, কিন্তু যেহেতু আসে নাই তাদের একা একা নির্বাচন করতে হয়েছিল, সুতরাং তারা জিতে যাবেই। যদি 153টা বিনা ভোটে নাও হতো, ডামি ক্যান্ডিডেট রাখলেও দেখা যেত তারা জিতে গেছেন। এক ধরনের ডাকাতি যেটা হয়েছে, সেই ডাকাতিটা এইভাবে করতে হয়নি, এটা ট্রু। কিন্তু 18 সালে এই নোংরা জঘন্য কাজটা করার পরও আওয়ামী লীগকে অনেক মানুষজন সমর্থন করেছেন, দেখেছি, চোখের সামনে দেখেছি, পরিচিতদের মধ্যে দেখেছি। যদি কিন্তু ছাড়াই উনি উন্নয়ন করছেন, উনি থাকুক, ভোটের ব্যাপার না, উন্নয়নের গণতন্ত্র বাংলাদেশে হবে। তিনি জঙ্গিবাদ ঠেকাচ্ছেন, সুতরাং তাকে থাকতে হবে। তিনি না থাকলে কি হবে? এবং একটা পর্যায়ে এসে বিকল্প দেখান। ছাত্ররা দুর্দান্ত কথা বলেছিলেন, সবাই বিকল্প না, শেখ হাসিনার বিকল্প আসলে কেউ নাই। আমি রাদার এভাবে বলতে চাই, ওনার মতো বর্বর হওয়া বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো কারো পক্ষে, আমি জানি না তার পরিবারের কেউ তার সমান বর্বর হয়ে উঠতে পারেন হয়তো, বা তাকে ছাড়িয়ে যেতে পারেন, তার দলের কেউ পারেন, কিন্তু এই পরিমাণ বর্বর হওয়া কারো সম্ভব না। সুতরাং শেখ হাসিনা আসলেই বিকল্প নাই। কিন্তু তারা এটাকে অন্য অর্থে ব্যবহার করতেন, বাংলাদেশ রসাতলে যাবে, বাংলাদেশ ডুবে যাবে, বাংলাদেশ শেষ হয়ে যাবে তিনি যদি না থাকেন। না, ইটস নট হ্যাপনিং। একটা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে যাওয়ার পর, এটা সত্য, আমি বিশ্বাস করি এই সরকারটা যদি আরেকটু, এই সরকারের যথেষ্ট পরিমাণে এফিশিয়েন্ট হওয়ার সুযোগ ছিল, ডিসপাইট অল দ্য ক্রিটিসিজম। শেখ হাসিনা সব ধ্বংস করে গেছে, অর্থনীতি, আইন শৃঙ্খলা, দেশের সব প্রতিষ্ঠান, কিন্তু অনেক বেশি এফিশিয়েন্টলি কাজ করার সুযোগ ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে। এটা ওনারই ব্যর্থতা, ওনাকে নিতে হবে। তিনি যে টিম দিয়ে কাজ করছেন, যেভাবে কাজ করছেন, এটা আদতে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারছে না। সুতরাং খুবই বাজে পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু তারপরও আমি বলছি, এই ব্যর্থতার পরও দেশ হাজার গুণ ভালো আছে, এবং আমরা ভালোর পথে এগোবো। আমাদের একটা নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকার আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে তা বলছি না, কিন্তু যদি ভবিষ্যতে নির্বাচনী প্রসেসটা থাকে, সেই সরকার হাসিনার মতো বর্বর হয়ে উঠবে না। কিন্তু এরপরও, বিশেষ করে আমি যে প্রসঙ্গে এই কথাটা বারবার টানছি, জুলাই আগস্ট দেখার পরও, এই যে হাসিনা কি বলেছে অডিও কলে একজন গোয়েন্দা কর্মকর্তাকে, সেটা তো জানা দরকার নাই। রাস্তায় গুলি হচ্ছে, সরাসরি লেথাল ওয়েপন ব্যবহার করে মানুষ হত্যা করা হচ্ছে, মাথায় বুকে গুলি করা হচ্ছে, নিজ দেশের নাগরিকের উপরে লেলিয়ে দেওয়া হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলির ভিডিও আমরা দেখেছি। এগুলো তো হাসিনা নির্দেশ ছাড়া হয় নাই, এটা তো জানতাম, এটুকু তো জানা যায়, বোঝা যায়। হাসিনা যতই বলুক মিছিলের মধ্যে, ভিড়ের মধ্যে থেকে নাকি আওয়ামী লীগ, বিএনপি জামায়াতের লোকরা হত্যা করে তার উপরে দায় চাপিয়েছে, এসব বলছেন। আমরা তো তখনও জানতাম আসলে এসব নির্দেশ কার, এসব সিদ্ধান্ত কার। জাতিসংঘ যে রিপোর্টে বলেছে, নাথিং ওয়াজ নিউ। ওই রিপোর্ট আলোচনার সময় বলেছিলাম যে এখন জাতিসংঘ সার্টিফাইড, কিন্তু এটা শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী সহ তার অ্যাসোসিয়েটদের প্ল্যানিংয়ে, কোঅর্ডিনেশনে, এই পরিকল্পনা এবং সমন্বয়ের মাধ্যমে এই ব্রুটাল, বিভৎস, জঘন্য হত্যাকাণ্ড ঘটানো হয়েছে নিজ দেশের নাগরিকের উপরে। এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তারপরও কিছু লোকজন, কিছু না, সংখ্যাটা খুব ছোটও না, আমি আমার আশপাশে দেখি, যারা এখনও তাদের আপার কথা বলেন, তাদের আপা না হলে কি হবে, তাদের আপা আসার অপেক্ষা করেন, আপার বিকল্প নেই, আগেই ভালো ছিলাম ধরনের আলাপ করেন। আমরা আসলে এই আলাপগুলোকে চিহ্নিত করবো, এই আলাপের রাইট আছে যে কারো, আমি এই রাইটগুলো রাখতে চাই, কিন্তু আমাদের ওই রাইট আছে চিহ্নিত করার। এটা লিটমাস টেস্ট। এই অডিওটা শোনা গেল, যারা মনে করলেন যে তারা সত্যিই শেখ হাসিনার বয়ানে বিশ্বাস করার মতো এত শিশু, এতটাই অবুঝ যে তিনারা সত্যিই মনে করেছিলেন হত্যা হয়েছে, এটা দেখেছেন, হত্যাগুলো বিএনপি জামায়াতে করেছে। এই অডিওর পর তো আর সেই কনফিউশন থাকার কোনো কারণ নেই। কিন্তু আমি জানি তারপরও উল্লেখযোগ্য সংখ্যক কিছু মানুষ এই বর্বরের পক্ষে থাকবে। এটা লিটমাস টেস্ট। যারা এরপরে বর্বরের পক্ষে থাকে, কথা বলে, তারা তার মতোই বর্বর। ইয়াস, আমি বিশ্বাস করি তাই। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা এবং বিশেষ করে শেখ পরিবার, আমি অনেক আগে বলেছিলাম শেখ রেহানার কথা। শেখ রেহানার অবস্থা হচ্ছে আমলাদের মতো, বাংলাদেশের সরকারি বেসামরিক আমলাদের কথা বলছি, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য, তার লুটপাট করার জন্য সব রকম সাহায্য করেছে। বদনাম তাদের কম হয়েছে, কারণ তারা গুলি করেনি, বদনাম হয়েছে পুলিশের। ঠিক একইভাবে শেখ হাসিনাকেই চিনলাম আমরা, তার বিরুদ্ধেই কথা বললাম, কিন্তু দেশটার লুটপাটের নেতৃত্ব তার মতো, বা কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশিও দিয়েছে শেখ রেহানা। বলা হয় যে উত্তরাধিকার বা ক্ষমতার ব্যাপার থেকে দূরে রাখার জন্য এই বার্গেইন হয়েছিল
ইনি ক্ষমতায় থাকবেন এবং লুট করবেন, আর উনি একচ্ছত্রভাবে লুটের নেতৃত্ব দেবেন। সো শেখ রেহানা বা আর কেউ আর কারো নেতৃত্বে যদি বাংলাদেশ আওয়ামী লীগ হতে যায়, তাদের পেছনে যারা দাঁড়ায় তাদের বর্বরতাও নিশ্চয়ই আমরা নোট রাখবো, নোট করবো। এই ভাইটি বললো 3 লক্ষ টাকা কইরা প্রতিদিন খরচ করতেছে ইফতারে, তাহলে তো মাসে 90 লাখ টাকা হয়ে যায়। এই 90 লাখ টাকা কোথায় পায় তারা? গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে 3 লক্ষ টাকা করে ব্যয় করছেন। যদি প্রতিদিন 3 লক্ষ টাকা করে ব্যয় করা হয়, তাহলে এই পবিত্র রমজানে প্রায় 90 লক্ষ টাকা তারা ব্যয় করছেন। আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই, এই 90 লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে, সেটিও আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম। ছাত্রদল জানতে চায় কোথায় পায় এত টাকা শিবির। বহুদিন পর শিবির নিয়ে কথা বলবো। হ্যাঁ, শিবির নিয়ে কথা বলার আগে একটা পাসওয়ার্ড আছে শিবিরের, ওই পাসওয়ার্ডটা দিছিল শেখ হাসিনা, ওই পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ওইটা করে নাই অবশ্য, জাস্ট বলছে যে এত টাকা কোথায় পায়। পাসওয়ার্ডটা দিলে ভালো হইতো, শেখ হাসিনার সাথে মিলতো। শেখ হাসিনা কিন্তু চিনতে পারছিল ঠিকই, যখন ওই যে আন্দোলন হইতেছিল, কোটা আন্দোলন হইতেছিল, ওই কোটা আন্দোলনকে উনি কিন্তু শিকার যাচ্ছিল না শেখ হাসিনা। উনি বারবার বলতেছিল এরা জঙ্গি বাহিনী, এরা শিবির, এরা সেই চাপাতিওয়ালা, রক কাটাওয়ালা, এগুলাই বলতেছিল কিন্তু বারবার। ঠিকই চিনতে পারছিল, ওনার কাছে তো গোয়েন্দা রিপোর্ট ছিল। কিন্তু আমাদেরকে যেভাবে চিনানো হয়েছে বছরের পর বছর, যোগের পর যোগ, ওই যে একটা পাসওয়ার্ড দিয়া আমাদের একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, জঙ্গি, রক কাটা, চাপাতিওয়ালা, শিবির মানি এই কথাগুলো বলতে হবে। এইভাবেই আমাদেরকে চিনাইছে যুগের পর যুগ শিবিরকে নিয়ে। নিষিদ্ধ দল তো শিবির, তাই না? হারায় যাওয়ার কথা, নিঃস্ব হয়ে যাওয়ার কথা, অথবা ওই যে চরমপন্থী হয়ে যাওয়ার কথা। তা কি হয়েছে? তা কিন্তু হয় নাই। কি হয়েছে শিবির? আপনারা শিবির নিয়ে কথা বলার আগে না একটুখানি শিবির নিয়ে গবেষণা করতে হবে, লেখাপড়া করতে হবে। মিডিয়ার সামনে এইভাবে আইসা যে বইলা দেন এরা কই পায় এত টাকা, তাও যদি বলতেন যে না, ওই যে দেখা গেল যে শাকিব খানকে নিয়ে একটা অনুষ্ঠান করছে, যার জন্য আপনারা এই দাবি তুলছেন যে টাকা পাইলো কই, এত বড় একটা অনুষ্ঠান করলো। তা তো না, রোজা রমজানের দিন মানুষকে ইফতারি করাইতেছে, সেই টাকা পাইলো কই সেটা জানতে চান। নিজেকে আর কত ছোট করবেন? এইভাবে তো পাবলিসিটি হয়ে গেল। বুঝেন না কেন? আপনারা ছাত্র না নাকি? অনেক আগে ছাত্র ছিলেন মনে হয়, এখন তো দেখে মনে হয় না, বয়স দেখে মনে হয় না এখনো ছাত্র। যাই হোক, আপনারা এভাবে কথা বললেন না, শিবিরের পাবলিসিটি হচ্ছে। শেখ হাসিনা পাবলিসিটি কইরা গেছে, তারপরে জুলাই আগস্টে তাদের ভূমিকা সম্বন্ধে আমরা পাবলিক ক্লিয়ার ভাই, একদম আয়নার মতো পরিষ্কার। বর্তমানে যতই বদনাম দেন না কেন, ওই যে রাজশাহী ইউনিভার্সিটি থেকে দেখি অনেকগুলো আর্মস ধরা করছে, ওগুলো আপনারা শেয়ার করতেছেন, বলতেছেন শিবিরের এগুলা একটা রুমে পাওয়া গেছে, এরা এগুলা অস্ত্র লুট করছে থানা থেকে শিবিরের লোকজন। এইসব কথা বইলা লাভ আছে? কেউ বিশ্বাস করছে? এটাই দেখেন তো, এখানে 100 লোক তো একটা লাইক কমেন্ট দেয়নি আপনাদের। কোনো মানুষ খাইছে এটা? খাওয়াইতে পারবে না, কারণ শিবির সম্বন্ধে না এখন মানুষ পরিষ্কার একটা ধারণা পাওয়া গেছে। শিবির করা মানে কি জানেন? সবাই করতে পারে না, হ্যারম লাগবে, হ্যারম লাগবে। শিবির সবাই না। হ্যাঁ, আমরা অনেকে সমর্থক হইতে পারি, যেমন আমিও সমর্থন করি, তাতে কি যে আসে? আমি শিবিরের কেউ না, কিন্তু শুধু একজন সমর্থক। কিন্তু শিবিরের কেউ হইতে হলে কিন্তু আপনাকে শিবিরের কর্মী হইতে হবে। কিন্তু বললেই কি আপনি কর্মী হইতে পারবেন না? আপনাকে একটা পরীক্ষার মাধ্যমে যাইতে হবে। আর ওই 1 মাসে আপনার কাছ থেকে জানতে চাইবে আপনি ধর্ম সম্বন্ধে কি ধারণ করেন নিজের মধ্যে। হ্যাঁ, আপনার বুকের মধ্যে ধর্ম সম্বন্ধে কি ধারণা। এই 1 মাস কিন্তু আপনাকে রেডি হইতে হবে, অনেকটা পরীক্ষা দেওয়ার মতো। চাকরির পরীক্ষা দেই না আমরা যেভাবে, ঠিক ওইভাবে একটা পরীক্ষার জন্য রেডি হইতে হবে। আপনাকে অনেকগুলো ধর্মের বই দেওয়া হবে, এগুলো আপনি পড়বেন, পড়ার পর এগুলো আপনাকে ভাইবা দিতে হবে ওনাদের সামনে। তারপরে যদি টিকে যান তাহলে আপনি একজন কর্মী হইলেন। হ্যাঁ, সমর্থক থেকে কর্মী হইলেন, কিন্তু সাথী হইলেন না। কিন্তু শুধু একজন কর্মী। যদি আপনি সাথী হইতে চান, আবার আপনাকে পরীক্ষা দিতে হবে, 3 মাস আরো করতে হবে আপনাকে। আপনি যদি মুসলমান হন, ইসলাম ধর্ম সম্বন্ধে আপনি জানবেন, জেনে 3 মাস পর পরীক্ষা দিবেন, বা আপনি যে কোনো ধর্মের হতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার ধর্ম সম্বন্ধে জেনে আপনি 3 মাস পর আবার পরীক্ষার সম্মুখীন হবেন। ওই পরীক্ষায় যদি টিকে যান তাহলে আপনি সাথী হয়ে গেলেন। তার মানে আপনি শিবিরের সাথী। চলো একসাথে পথ চলি, মানে পথ চলা শুরু, কিন্তু আপনি কিন্তু সদস্য না, শিবিরের সদস্য হইতে পারেন নাই। শিবিরের সদস্য হইতে গেলে আপনাকে আরো বড় পরীক্ষার মাধ্যমে যাইতে হবে। আপনাকে ফলো করবে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা, আপনি ধর্মকর্ম করেন কিনা, নারীদেরকে নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করেন, তাদেরকে কি দৃষ্টিতে দেখেন। আপনারা বলতে পারবেন কোন শিবিরের ছেলে পেলে কোথাও কোনো নারীকে ইফটিজিং করছে? দেখাইতে পারবেন? পারবেন না। যেগুলো 2-1টা দেখান আপনারা, ওগুলা তাদের কর্মীও না, সদস্যও না, সাথীও না, হয়তো সমর্থক ছিল, ওই ইমান আনতে পারে নাই বলে তারা নেয় নাই, যার জন্য এরকম 2-1টা ঘটনা সামনে চলে আসে। ওই 2-1টা ঘটনা দিয়ে শিবিরকে বিচার করলে হবে না। শিবির কিন্তু উড়ে আসে, জুড়ে বসে নাই ভাই। অনেকে বলে যে ভাই শিবির কারা? দেখেন, এই যে ছাত্রদল কারা, ছাত্রলীগ কারা, আওয়ামী লীগের আছে ছাত্রলীগ, বিএনপির আছে ছাত্রদল, জামাতে ইসলামের আছে ছাত্র শিবির। হ্যাঁ, জামাতে ইসলামেরই ছাত্র শিবির। এখন আসি, ওই যে এই ভাইটি বললো 3 লক্ষ টাকা কইরা প্রতিদিন খরচ করতেছে ইফতারে,
তাহলে তো মাসে 90 লাখ টাকা হয়ে যায়। এই 90 লাখ টাকা কোথায় পায় তারা? এটা কোনো কথা কইলেন? 90 লাখের হিসাব চান মাত্র। প্রতিদিন যদি খরচ করে 5 কোটি টাকা, তাও তো শেষ হবে না, আরো বরকত দিবে, বরকত দিবে। দেখেন না আপনারা এই প্রশ্ন তোলার পর সবাই ফেসবুকে নিজেরা স্ট্যাটাস দিতেছে যে আমরা দেই, তারাই সব স্ট্যাটাস দিতেছে। সব বড় বড় শিল্পপতি ভাই, হ্যাঁ এরা আগের শিবির, মানে সাবেক শিবির। কারণ যখন ছাত্র ছিল তখন শিবিরে ছিল, ছাত্র জীবন শেষ, আপনি সাবেক শিবির হয়ে গেলেন। এই সাবেক শিবিররাই কিন্তু জামাতে ইসলামের সাথে জড়িত। আর জামাতে ইসলামের অর্থ উপার্জন কোত্থেকে হয় এটা আমরা এখন সবাই জানি। বাংলাদেশে বর্তমান যে কয়টা দল আছে সবগুলোর চেয়ে অনেক বেশি টাকা তাদের কাছে। হ্যাঁ, এবং এমন কোনো কিছু না যেগুলো ব্ল্যাক মানি, লুকানো টাকা, তা না, কিন্তু এইসব টাকার ট্যাক্স দেওয়া হয়। তাদের ব্যাংক আছে, হাসপাতাল আছে, কি নাই তাদের, ব্যবসা বাণিজ্য সব কিছু আছে। এবং নিজেরাও কিন্তু নিজেদেরকে চাঁদা দেয়। চাঁদা দিয়া জামাত করতে হয়, শিবির করতে হয়। এই শিবির করতে হলে আপনাকে প্রতি মাসে টাকা দিতে হবে। জানেন, মা বোনরা তাদের নিজের গয়না খুলা দিয়া দেয়, গয়না খুলা দিয়া দেয়। মা বোনদের কথা যখন উঠলো, যারা শিবির করেন মা বোনরা, হ্যাঁ তাদের কথা বলি। জানেন, আমার ছেলে আমার মতো না ভাই, আমি সিনেমার লোক, আমাকে গিয়ে তাকে বিচার করেন না। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পারফেক্ট মুসলিম, হ্যাঁ মাঝে মাঝে ইমামতিও করে। আমি তাকে বারবার জিজ্ঞেস করি, বিয়ে করবে না? বিয়ে করো, বয়স হয়ে যাচ্ছে। বলে যে বাবা, আমি যদি শিবিরের কোনো মেয়ে পাই তাহলে চোখ বন্ধ করে বিয়ে করতে রাজি। ব্যাপারটা আমাকে বুঝছেন অনেক ভাবাইছে। তারপরে আমি ইতিহাস ঘাটতে যাই, দেখি হায় হায়, ঢাকা ইউনিভার্সিটিতে যে স্থানীয় মসজিদ আছে, যে ওই মসজিদে মীর কাশেম আলী সাহেব মাত্র 6 জন ছাত্রকে নিয়ে বসছিল। যে এই যে ছাত্র সমাজে ইউনিভার্সিটিতে কোনো শিক্ষা দীক্ষা নাই, কোন রকম জ্ঞান চর্চা নাই, এখানে আছে শুধু ওই যে দল বললে যেটা করতে হয় ভাই, হল দখল, চাঁদাবাজি, জুলুম, মিছিলে যাইতে হবে, লেখাপড়া ছাইরা, হ্যাঁ মিছিলে ডাক দিলে তো আপনি থাকতে পারবেন না, যাইতে হবে। এইসব কি ছাত্রদের কাজ? না, ছাত্রদের কাজ জ্ঞান চর্চা করা। ওই 6 জনকে নিয়ে শুরু করলো। ওই জ্ঞান চর্চা করতে করতে শিবির আজ 6 লক্ষে পৌঁছে গেছে। আমার কাছে পারফেক্ট হিসাব নাই, আরো বেশি হইতে পারে। আপনারা একটাবার ভাবেন, মানুষের কাছে, জনগণের কাছে যে ইমেজটা দেওয়া হয়েছিল, সেই 45 বছর আগে যে দলটা গঠন করা হয়েছিল জামাতে ইসলামের ছত্র ছায়ায়, ওই দলটাকে নিষিদ্ধ করা রাখা হয়েছিল। এরকম নিষিদ্ধ দল তো ভাই চরমপন্থী হয়ে যায়, ছড়ায় ছিটায়, দিশাহারা হয়ে যায়, পালায়া যায়, বিদেশ চলে যায়। কিন্তু কেউ কোথাও যায় নাই। নিজের দেশটাকে ভালোবাসে বইলা, দেশটাকে গড়ার জন্য দেখেন কি সুন্দর মাস্টার মাইন্ডের প্ল্যানিং এ আজকে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতেছি। আজকে যেসব ঘটনা জানতে পারতেছি, গত সরকার কি কি করছে, দেখেন এসব অডিও কল শোনার পর নিজেকে কি মনে হয়, কোথায় ছিলাম, কার আন্ডারে ছিলাম, কারা আমাদের মাথার উপরে ছিল। ভাবা যায় 7 মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান বলছিল, আর যদি একটা গুলি চলে আমার জনগণের উপর, তাহলে আপনারা যে যেখানে আছেন নিজেরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলেন। বলছিল না ভাই? সেই বাবার সন্তান এই দেশের মানুষের উপরে গুলি চালাবার জন্য নিজের মুখে হুকুম দিতেছে। এই দেশটাকে ভাই শেষ করে দিছে। হয়তো আমরা দেখতেছি না কোনো বিল্ডিং ভাঙা পড়ছে বা কোনো ব্রিজ ভাঙা পড়ছে, ধ্বংসস্তূপ দেখতে পাইতেছি না, কিন্তু প্রশাসনের ভিতরে অন্দর মহলে ভাই ধ্বংসস্তূপ। এই ধ্বংসস্তূপ সরায়া দেশটাকে সঠিক পথে আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপ্রাণ চেষ্টা করতেছে। উনার সঙ্গে সহযোগিতা করেন। জনগণ আপনারা হুঁশিয়ার হন, কারো কথা শুনবেন না। চিন্তা করছেন তারা চায় হিসাব কাদের কাছে? ছাত্র শিবির তো হিসাব দিয়ে দিছে তাদের টাকা কোত্থেকে আসে, টোটাল ক্লিন বইলা দিছে। এবং অনেকে সামনে চলে আসছে যে ভাই আমরা টাকা দেই, একদিনে 3 লাখ না, 3 কোটি টাকা ইফতারি খাওয়ার মতো লোক শিবিরের পিছনে আছে। বুঝেন না কেন? ধইরা নেন মোদিজি টাকা দেয়, ট্রাম্পজি টাকা দেয়, হ্যাঁ ধইরা নেন না, পুতিন সাহেব টাকা দেয়, ধইরা নেন মনে মনে। ওনাদের টাকা হিসাব নিয়েন না, ওনারা তো হিসাব দিয়ে দিছে। এখন আপনাদের হিসাবও চাইছে, তো আপনারা হিসাব দেন তো দেখি কি কই থেকে আপনাদের টাকা আসে, হ্যাঁ বলেন, আপনারা হিসাব দেন। ভিডিওটা শেষ করার আগে ভাই একটা ঘটনা বলে শেষ করতেছি। শোনা কথা কিন্তু সত্যি ঘটনা। কাকরাই আমাদের সিনেমা পাড়ায়, যার জন্য আমি জানি, এখানে রাত্রে 9টা-10টার পরে 11টার দিকে 7-8 বস্তার টাকা ঢুকতো, মাথায় করে নিয়ে টাকা ঢুকতো। এই টাকা কই থেকে আসতো জানেন? এই যে গুলিস্তানের ফুটপাথ আছে না, হকার মার্কেট আছে না, টোটাল এই এলাকার টাকা 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা, ওই নিয়ে পকেটে ঢুকায় আর এগুলো বস্তায় কইলা ওইখানে আনা হইতো একটা অফিসে। উনি একজন নেতা, বর্তমানে আছে কলকাতায়। ওনার ওইখানে 10 জন লোক হোল নাইট টাকা গুনতো। আবার রোজা রমজানের দিন ওই টাকা গয়না ভাস টাস কইলা 50 টাকা জায়গা 50, 100 টাকা 100। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।